আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। চীনের মহাকাশ সংস্থা লিংকং তিয়ানশিং সম্প্রতি একটি নতুন হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ওয়াইকেজে 1000 নামের এই ক্ষেপণাস্ত্র ম্যাক 7 গতিতে উঠতে পারে এবং শব্দের গতির 7 গুণ। এটি প্রায় 1300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে আলোচিত দিক হলো এর নকশা ও খরচ। উন্নত সামরিক উপকরণের বদলে এতে ব্যবহৃত হয়েছে তাপ সহনশীল একটি বিশেষ আবরণ, যার ভেতরে রয়েছে ফেনাযুক্ত কংক্রিটের মতো উপাদান। এ কারণে চীনা সামাজিক মাধ্যমে অনেকে একে মজার ছলে সিমেন্ট কোটেড মিসাইল নামে ডাকছেন। অনলাইনে প্রকাশিত উপস্থাপনাগুলোতে দাবি করা হয়েছে, সফল যুদ্ধ পর্যায়ের পরীক্ষার পর ক্ষেপণাস্ত্রটির ব্যাপক উৎপাদন ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম ধরা হয়েছে মাত্র 7 লাখ ইউয়ান, যা টেসলা মডেল এক্স এর দামের কাছাকাছি। তুলনায় যুক্তরাষ্ট্রের SM-6 ইন্টারসেপ্টরের দাম প্রায় $4.1 মিলিয়ন, আর থার্ড ইন্টারসেপ্টরের দাম $12 থেকে $15 মিলিয়ন পর্যন্ত। লকহিড মার্টিনের প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্রের দামও প্রতিটি $3.7 থেকে $4.2 মিলিয়ন। সামরিক বিশ্লেষক ওয়েই ডংজু চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেছেন, আন্তর্জাতিক বাজারে এই ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তুলনামূলকভাবে কম দামি হলেও উচ্চ ক্ষমতা সম্পন্ন এই অস্ত্র বিশ্ব অস্ত্র বাণিজ্যের ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন তিনি। 227 জন যাত্রী বহনকারী নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর অনুসন্ধান আবারও শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 ডিসেম্বর থেকে নতুন পর্যায়ের অনুসন্ধান অভিযান চালানো হবে। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে হঠাৎই উধাও হয়ে যায় বোয়িং 777 মডেলের বিমানটি। এতে ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বহুবার অনুসন্ধান চালিয়েও এতদিন কোনো নিশ্চিত তথ্য বা মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সমুদ্র অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি এবারও অনুসন্ধান পরিচালনা করবে। দক্ষিণ ভারত মহাসাগরের গভীর সাগরে টানা 55 দিন ধরে অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। পর্যায়ক্রমে সেই সব স্থানে খোঁজা হবে যেগুলোকে সম্ভাব্য ক্র্যাশ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সুনির্দিষ্ট অনুসন্ধান অঞ্চল এখনো প্রকাশ করা হয়নি। আগের অনুসন্ধানগুলো প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছিল। বছর জুড়ে আফ্রিকার উপকূল এবং ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করা হয়, সেগুলোর কোনোটি এখনো নিশ্চিতভাবে MH370 এর বলে শনাক্ত হয়নি। 2018 সালে প্রকাশিত 495 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমানটির গতিপথ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়ে থাকতে পারে, তবে কে বা কারা এটির পেছনে ছিল সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত দল জানায়, পাইলট বা কো পাইলটের আর্থিক, ব্যক্তিগত বা মানসিক অবস্থার মধ্যেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। চূড়ান্ত সত্য উদ্ঘাটনে মূল ধ্বংসাবশেষ পাওয়া জরুরি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মালয়েশিয়া সরকার জানিয়েছে, নতুন অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ মিললে ওশান ইনফিনিটিকে $70 মিলিয়ন পরিশোধ করা হবে। প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হবে। MH370-তে 150 জনের বেশি চীনা নাগরিক সহ মালয়েশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও কানাডার নাগরিক ছিলেন। নিখোঁজদের স্বজনরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া এয়ারলাইন্স, বোয়িং এবং বীমা প্রতিষ্ঠান আলিয়াঞ্জের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের পরিকল্পনাকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার। তিনি বলেন, রাশিয়া পরাজিত হবে এই ভাবনা সম্পূর্ণ ভ্রম।
ইইউ এর প্রস্তাব করেছে প্রায় 162 বিলিয়ন ইউরোর রুশ সম্পদ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়া হবে। এই বিপুল সম্পদের বড় অংশই রয়েছে ব্রাসেলস ভিত্তিক ক্লিয়ারিং হাউস ইউরোক্লিয়ারে। তবে বেলজিয়ামের মতে এই নীতি শুধু অকার্যকরই নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেলজিয়াম সরকার বলছে এমন পদক্ষেপ নিলে দায়ভার সব ইইউ দেশকেই ভাগ করে নিতে হবে। পাশাপাশি রাশিয়া এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো হুঁশিয়ার করছে তাদের রিজার্ভ দখলে নিলে দীর্ঘমেয়াদী আইনি সংঘাত থেকে শুরু করে প্রতিশোধমূলক ব্যবস্থাও নেওয়া হবে। লা লিব্রে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্ট ডি ওয়েভার স্বীকার করেন, ইউক্রেনকে সহায়তা দেওয়ার চাপে ইইউ এখন অভূতপূর্ব আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার অর্থ ব্যবহার করে কিয়েভকে সমর্থন করার যে রাজনৈতিক আবেদন তৈরি হয়েছে সেটি বড় ধরনের আইনগত বিপর্যয়কে আড়াল করছে। তার ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও জার্মানির সম্পদ এভাবেই বাজেয়াপ্ত করা হয়নি। এটি ঐতিহাসিক নজির ভঙ্গ। ডি ওয়েভার আরো বলেন, যুদ্ধ শেষে পরাজিত রাষ্ট্রকে বিজয়ী পক্ষের ক্ষতিপূরণ দিতে সম্পদ ছাড়তে হয়, এটাই ইতিহাস। কিন্তু এখন ইউরোপ যে ধারণা করছে রাশিয়া ইউক্রেনে পরাজিত হবে এবং কিয়েভকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে, এটি তার মতে বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কে বিশ্বাস করে যে রাশিয়া এই যুদ্ধে হারবে? এটি কেবল একটি গল্প, সম্পূর্ণ ভ্রম। ঋণের বাড়তি চাপ সামলাতে রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন আগামী 23 ডিসেম্বর পিআইএ এর নিলাম অনুষ্ঠিত হবে এবং তা দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও সরকারি অর্থ সংস্থান নিশ্চিত করার লক্ষ্যে পিআইএ এর 51 থেকে 100% শেয়ার বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে করা $7 বিলিয়ন ঋণ চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রায় 2 দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারীকরণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিলামে অংশ নেওয়ার জন্য 4টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচনা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। তার আশা, খুব শীঘ্রই পিআইএ আবারও গ্রেট পিপল টু ফ্লাই উইথ স্লোগানের ঐতিহ্যে ফিরতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, বেসরকারীকরণের স্বচ্ছতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।